আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এই ঘটনা আছে, ঘটনাটা এসছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, ওকে, শুনলাম, কলকাতা থেকে। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র। ও কলকাতায় থাকে। ওর লাইফের একটা ঘটনা। জি। তো ঘটনা হচ্ছে ওরা পিয়াসা এবং তার হাজবেন্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহ। এবং ওই জায়গাটা নাকি আপনার বেশ এনশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব এনশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনো করে। দে আর ডিগিংস অ্যান্ড ফাইন্ডিংস থিংস। তো এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে যায় এবং ওখানে শোনে যে ওখানে নাকি খুব বেশি আপনার তান্ত্রিক ছিল একসময়, অনেক তান্ত্রিক ছিল যারা আপনার ব্ল্যাক আর্ট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো। এরকম কিছু কিছু জায়গা কিন্তু এখনো ভারতে আছে যারা এই কাজটা করে, আসামে যেমন আছে। তো ওখানে নাকি একসময় খুব বেশি করতো আর কি। তো এরকম একটা জায়গা ওরা বেড়াতে যায়, যাওয়ার পর ওখানকার ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা ওঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে ওখানে, রাত থাকার পরে সকালবেলা ওরা বেরোচ্ছে। ওরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে, ওপারে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের, গাছ গাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজবেন্ড বের হয়ে বেশ ছবি তোলে ওখানে, বেশ কিছু ছবি টবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে একটু পরে ওরা যখন ফিরে আসছে, তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা, পেভটা, ওই পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনা মরিচ, দেন সরিষা, এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে। তো ওর হাজবেন্ড ওকে ধরে সরায় যে কি ব্যাপারটা কি, ওটা নিয়ে ওরা কথা বলে যে এই জিনিসটা কেন এসছে। তো এই ধরনের জিনিস, আধা পোড়া সরিষা, কাঁচা শুকনো মরিচ, এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলো সাধারণত মানুষ আপনার কোন রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে। এটা অনেকেই জানে যে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো রিচুয়াল, কাউকে কোনো ক্ষতি করতে গেলে বা এই ধরনের জিনিস এই পাওয়া যায় হাফ বার্ন অবস্থা ফেলে রাখা কোথাও। এক্সকিউজ মি। তো এই জিনিসটা পাওয়ার পর, স্টেপ পাওয়ার পর ওরা একটু মানে হয়ে যায় যে আমরা এখানে আসি নাই, আমাদের কেউ চেনে না, কে আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বেয়ারাকে ডাকে, হোটেলের যে বয় আছে তাদেরকে ডাকে, বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, তো একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কানে কি বলতেছে, কানাঘুষা করতেছে। তো ওরা বলে যে কানাঘুষা করতেছে, এটা কি? তখন বলে ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে, নিজেরাও স্টেপ করে না ওটার উপরে। একজন একটা কোদাল নিয়ে এসে ওটাকে উঠায় নিয়ে কোথাও ডিসকার্ড করে ফেলে। এনিওয়ে, এটা দেখে ওরা নিজেরা একটু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। হোয়াট ইজ দিস? রুমে ঢোকে কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচন্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে যায় ওইসব জায়গা দিয়ে। তো একটা সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শুনে যে একটা উলফের হাউলিং, একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে, হাউল করে, যেটা আর কি বিলাপ করে যে হাউল করে, সে হাউলিংটা, বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে, মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেস রয়েছে প্রায় 15-20 সেকেন্ড ধরে এই শব্দটা হচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়েছে, এবং শব্দটা এতই ভয়ঙ্কর ছিল বলার মতো না। ঠিক তাদের বিছানা থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওই পার থেকে খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজবেন্ডকে চিমটি কাটে। হাজবেন্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নেই, পাশের জন্য শুনতেছে। এবং কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় ওঠে না। উঠে ওই টেলিভিশন চালায় একটু নর্মাল হওয়ার চেষ্টা করে, বাট ওই দিন রাতটা ওইভাবে চলে যায় এবং বেশ ভয়ঙ্কর। মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে।
বাট হোয়াট হ্যাপেন যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, মানে এই ঘটনার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে ও যখনই কোথাও বসে আছে ওর আশেপাশে অনেক মানুষ আছে, ফিলস লাইক 10 or 12 পিপল আর সারাউন্ডিং হার, এরকম একটা মানে ভাবের মধ্যে চলে আসে এবং সে খুব ফ্রিকড আউট হয়, ঘুমাতে পারে না। তো যখন দিনের বেলা হয় ওরা ওই হোটেল ছেড়ে দেয় এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা ওঠে যে। তো শীষ মেহেলে যখন ওঠে, ও যখন ওইখানে এন্টার করতেছে তখন তার মনে হয় তার কানের কাছে কেউ ফিস ফিস করতেছে, হুইসপার করতেছে, এবং সেই সেম ফিলিংস উইথ সো মেনি পিপল ফলোইং হার, তাকে ফলো করছে অনেক মানুষ পেছনে, এরকম একটা ফিলিংস নিয়ে সে ওই হোটেলে ওঠে। এবং ওখানে ওঠার পর থেকে ওই যে কানের মধ্যে যে ফিস ফিস শব্দটা সেটা খুব বেড়ে যায়, এবং যখনই সে একটু রিল্যাক্সে বসে মনে হয় কানের কাছে কে ফিস ফিস করতেছে। এই ধরনের একটা ফিলিংসে সে প্রায় আপনার ইনসাইনের মতো হয়ে যায়, সে মানে ঠিক থাকতে পারছে না, মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা করছে কে আশেপাশে, খুব ভয়, এবং একটু পরপর সে চমকে ওঠে, এরকম একটা পজিশনে সে আছে। এবং রাতের বেলা যখন মানে সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ আসছে। আর দেওয়ালের মধ্যে পেইন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেইন্টিং গুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। এন্ড সে বেশ ইনসাইনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজবেন্ডকে বলে যে আমি এখানে থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার একসময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে। এর মধ্যেও একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডর্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট এরকম, খুব ডর্ফ একটা মহিলা, লাল টকটকে একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে, সে বাতাসে ভেসে ভেসে আসছে। এসে আবছা ভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ঠোঁট দুটো 2 কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসিতে। সে আবার স্বপ্ন মানে ঘুমটার ভেঙে যায় এবং সে খুবই এটাতে স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে। সকালবেলা তারা চলে আসে এখান থেকে, এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, যেটার নাম রানী মেহেল, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্কেয়ারি। সে বললো যে ওখানে অনেক প্রবাদ আছে এটা নিয়ে, এবং মানে কোন একটা কানেক্টিভিটি আছে, মানে সে আমাকে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস ইউল ফাইন্ড সামথিং অড অর ডিফারেন্ট, ইউল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায় দেখে, ওই যে ডর্ফ মহিলাটাকে প্রায় স্বপ্ন। আমি খুব অবাক হলাম যে কেউ হাসছে, তার ওই যে হাসি মানে ঠোঁটের যে মানে দুপাশটা ছড়িয়ে কান পর্যন্ত চলে আসছে, এবং বেশ খাটো টাইপের মহিলা, লাল শাড়ি পরা, লাল টিপ পরা, এবং এই স্বপ্নটা তাকে তাড়া করে বেলা, সেই এখনো সেই নাকি ওই স্বপ্নটা দেখে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় বুথ ফেমের শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার সিরাজগঞ্জেই সদর উপজেলায় ছনগাছা ইউনিয়নে কোনো একটা গ্রামের ঘটনা। প্রথমে বলে রাখি রাসেল ভাই, আমি বুথ এফএম থেকে শুরু করে আজ ভূত.com এর যতগুলো পর্ব হয়েছে সবগুলোই শোনা হয়েছে। আর বুথ এফএম বা ভূত.com ছাড়া বা আপনার মেইল পড়া ছাড়া, এগুলো ছাড়া আসলে আমার ঘুমানোটা কল্পনা করা যায় না। বুথ এফএম কে আসলে অনেকটা ভালোবাসি। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। তা আসলে মাছ ধরার একটা ঘটনা। তো সঙ্গত কারণে আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তো আমি সেই কারণে একটা অন্য নাম ইউজ করছি, শওকত হিসেবে ইউজ করছি। তো আমার 2টা মামা, বড় মামার ছেলের নাম শওকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে। খালায় বাসা থেকে 1/2 কিলো দূরেই একটা খাল ছিল এলাকাতেই। তো যেরকম কথা সেরকম কাজ, সন্ধ্যার দিকে বের হয় আসলে মাছ ধরতে যাবে। সেই জন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে ছিপজাল বলে থাকে, 4টা বাঁশ দিয়ে 4 কোণারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর 2টা বাঁশ পাড়া থাকে পানির উপরেই ভাগি। তো এরকম করে আসলে মাছটা ধরা হয় গ্রামে।
তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়। সন্ধ্যা থেকে মোটামুটি 8-9টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। তো যাই হোক, এভাবে 9টা পর্যন্ত মাছ মারা শেষে 10টার দিকে ছোট মামা আর শকত ছিল আসলে মাছ মারার ওইখানে। তো মোটামুটি ভালোই কিছু মাছ মারছে। আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। তো প্রচুর রাত, চতুর্দিকে অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা। তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম। আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে, বাসা থেকে উনি আসবে। দিয়ে তারপর ছোট মামা চলে গেল। ও মূলত তখন ওইখানে একাই, রাত 10টা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে। এত দূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে, ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওইখানে মাছ মারতে ছিল রাত বাজে 10টা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালির ভিতরে কালো কি যেন একটা মানে দেখা যাচ্ছে। জালি যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে তো ওঠার পরে মানে তীব্র মাছ পচা যে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকা কঠিন। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বের হয়েছে। প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া অবস্থা। এমত অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসা দেওয়া আর কি। তো মাইসা দেওয়া এটা তো বুঝতে পারছি। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে। এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগেও অনেক রকমের ঘটনা ঘটে গেছে। তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসা দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে 2 বা 1.5 মিনিট পরে বড় মামা আসে, এসে ডাক দেয় যে শওকত কই, বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এইখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে। তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানে আছে। তো এই মত অবস্থায় আমার মামাতো ভাই আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজেভাবে একটা গালি দিয়ে বসে। গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, দেখি কি ছিড়তে পারস, কি করতে পারস। তো এটা বলে মামার সাথে বলে মাছ নিয়ে বাসায় চলে আসছে। চলে এসে খাওয়া দাওয়া করে রাত মোটামুটি তখন 10:30টার মতো বাজে। তো বাসায় চলে এসে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর রুমে ঘুমাইছে। ওর ভাষ্য মতে ঘুমানোর 1 ঘন্টা পরে মানে ও দেখতে পায় যে চতুর্দিকে টিনের দিয়ে মানে ওই আঁচড় কাটলে বাইরে থেকে যেরকম শব্দ, খসখস শব্দ, এরকম শব্দ হচ্ছে। তো বুঝতে পারতেছে, ও চোখ দিয়ে তাকায় আছে, ও বুঝতে পারতেছে সবকিছু। একটু পরে ও দেখতে পায় কিন্তু ও কিছুক্ষণ নড়তে পারতেছে না কোথাও। দেখতে পায় যে টিনের নিচ দিয়ে, মানে ঘরের টিনের নিচ দিয়ে গুইসাপের মতো কিছু একটা মানে রুমের ভিতরে ঢুকে ওটা কালো ছায়ামূর্তি অবয়কের মতো মানে ওর সাথে ধস্তাধস্তি শুরু করলো। প্লাস বিছানা যে ছিল, খাট যে ছিল, ওগুলো মানে উল্টাপাল্টা করে ফেলাইছে। আর ওর সাথে মানে খুব পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে। এটা শব্দ মানে ওরও তো গঙ্গারানি শব্দ, আর সব মিলিয়ে মানে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছে। এই শব্দ থেকে মানে পাশের রুমে আবার মামা মামি প্লাস মামাতো বোনরাও ছিল। তো মামাতো বোনরা হয়তো কিছু বুঝতে পারছে, যে কারণে চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো, এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢুকে দেখে যে খুব বাজেভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে যে ঘটনাগুলো বললো। দিয়ে তখন ছোট মামাকে কল দেওয়া হলো, উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো উনি ওইখান থেকে আসলো, এসে এখন রাত্রে পরা পানি বা ঝাড়ফুঁক যেটা হয় ওনারাই করলো। করার শেষে স্বাভাবিক। এখন দ্বিতীয় দফে যখন ঘুমাবে তখন মামি আসলে বড় মামি ওইখানে পাশেই ছিল, বসেছিল।
তো বাইরে লাইট চালানো ছিল, ওটা অফ করে দিয়েছে, সব অফ, মোটামুটি অন্ধকার টাইপেরই। এই মুহূর্তে ছোট মামি ওইখানে ছিল। ছোট মামি যখন রুমের বাইরে গেছে, তো দেখে যে বাইরে কালো, মানে বিশাল বড় কালো কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দেখে মামি মানে ওইখানে সেন্সলেস হয়ে গেছে চিৎকার দিয়ে। তো এটা আশেপাশের যারা ছিল, বড় মামা, বড় মামি, তারপর মামাতো বোনরা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানি ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন তো একই অবস্থা, ওরকম আবার আগের দিনের মতোই। দিয়ে কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে জাস্ট দরজাটা খুলেই, দরজার সামনেই মানে রুমের ভিতরেই দরজার কাছে একটা নকশা আঁকলো। নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করলো। তো হাজিরের এক পর্যায়ে মানে ওই পিচাস বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিচাসটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজেভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস। তো এটা কেন বললো, এই জন্য আমি আসছি, আমি ওকে নিয়ে যাব, ওকে মেরে ফেলবো, এই টাইপের কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথে কোনোভাবে যেতে রাজি হয় না। তো তারপরে এক ধরনের যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। এরপর প্রতিদিনই প্রায় ঘুম ভেঙে যেত। তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে। এখন ওরকম কিছু না। রাসেল ভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে ভুতুরে একটা খাল। এর আগে অনেক ঘটনা ঘটেছিল। তার এই কিছুদিন পর, রিসেন্ট মাসখানেক আগে একটা মহিলাকে পাশেই একটা খালে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যেটা জানা যায়, মানে কবিরাজ রিচুয়ালি করে যেটা জানা যায় যে আসলে ওই মহিলাকে ওইখানে মানে ওই পিশাচ মেরে ফেলছে। মেরে রাসেল ভাই যেভাবে তুলে রাখছে, মানে মহিলা মানুষের পুরা মানে উলঙ্গ অবস্থায় পানির উপরে ভাসমান করে রেখে দিচ্ছে তাকে। 2 দিন পরে পুরা উলঙ্গ অবস্থায় পানির উপরের ভাগে ভাসতেছে, এই অবস্থায় রেখে দিছে। দিয়ে তার যে পোশাকের কাপড় চোপড় ছিল, ওটা মৃত লাশ পাওয়া যাওয়ার 4 দিন পরে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পানির উপরে ভাসতেছে, এরকম করে পাওয়া গেছে। মানে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পাওয়া গেছে। রিসেন্ট এই 1 মাস আগের ঘটনা। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপর রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর মানে এতটাই অসুস্থ হয়ে পড়েন, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরাও ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, তার সাথে খারাপ ব্যবহারও করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। উনার সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। উনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি।
একটু আগে বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন। তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময়ে মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার ইকরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে ইকরাম আলী তার চাচা, বড় চাচা আকবর আলীর মৃত্যুর খবরটা জানতেন না। উনি যখন, যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর লাহোরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান না, তো কালীগঞ্জ বাজার থেকে উনি হাঁটা শুরু করেন। কালীগঞ্জ বাজার থেকে পায়ে হাঁটা পথ 20 মিনিট। 20 মিনিটের মধ্যে বাসায় চলে আসা পসিবল। হাঁটতে হাঁটতে প্রথমে একটি ইটের ভাটা পড়ে। এটাকে ইদ্রিস জমাদ্দারের ভাটা বলে এলাকায় পরিচিত। এই ভাটা থেকে বাড়ি খুব কাছে, তো ভাটা পর্যন্তই সাধারণত ভ্যান গাড়ি আসে, এরপরে আসে না। এরপর একটা খাদের মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না, বাকি মানে পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। তিনি যখন এই ইদ্রিস জমাদ্দারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে জমাদ্দার পাড়া কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই কে ওখানে? ওখানে কে? কয়েকবার বলার পরও কোনো সারা শব্দ আসছিল না, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে পেছনে একজন মানুষ হেঁটে হেঁটে আসছে। কিছুটা ধমকের সুরে বললেন যে, কে, কথা বলো না কেন? তখন পেছন থেকে আওয়াজ আসে, ভাতিজা, আমি তোর চাচা আকবর আলী। বলে, চাচা আপনি এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় কাজ করতেছে এখন, কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে, আসার পরে ইকরাম আলী বলে যে, চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে, তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানরমাল বিষয় হিসাবে না। কারণ হচ্ছে, যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া, ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তিনি মনে কষ্ট পান যে চাচা এভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন তার মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে, চাচার সাথে কি তোমাদের কোনো গন্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এতদূর আসলো, অথচ কথা না, মানে কিছু বিদায় না দিয়ে, মানে বিদায় কোনো কথা না বলেই চলে গেল, এমনটা কেন? বিষয়টা তো আমার ভালো লাগলো না। তখন তার মা বলে যে, বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে?
তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। একথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়, বলে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরু কিন্তু এখান থেকে মানে হচ্ছে প্যারানরমাল বিষয়টার শুরু এখান থেকেই। এরপরে সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে, তিনি যশোরেই থাকতেন, কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদ্দারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগে আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে, হ্যাঁ কাকা, ভালো আছি। বলে, এত রাত্রে কোত্থেকে আসলা? বলে, এই তো কাকা, তো বাজারে ছিলাম, বাজারে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে, তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা, উনি না মারা গেছেন, আমার কই মাছ তুলে দিচ্ছেন ইনি। যখনই এই চিন্তাটা তার মাথায় এসেছে, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির উপরে গিয়ে উনি পড়ে যান, সবাই চলে আসে, কি হয়েছে তখন সব ঘটনা খুলে বলেন। তখন সবাই মিলে আবার কবরস্থানের কাছে যাওয়া হয়, গিয়ে দেখেন সেই বাজারগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোথাও আর আকবর আলীকে দেখা যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর থেকে আর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই পরিবারের সাথে। যেমন ওই পরিবারের লোকজন, স্পেশালি আকবর আলীর পরিবারের লোকজন, রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে ডাকতো, যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো
শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলো বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, মানে তখন তোলার সময়। কিন্তু সমস্যা হলো যে এগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজ কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন মেজ কাকা, আলামিনের দাদা এবং আরো কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলবো আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দিবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আর একটায় তুলে দিবেন, এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজ কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজ কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছা আবছা দেখা যাচ্ছে, আর গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচন্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রায় এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার এক পাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার এক পাশে পড়ে যায়। আলামিনের মেজ কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই ছোট ছোট কয়েকটি তাল গাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তাল গাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম, ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচন্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওনার বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। ওনার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটি উনি ফিরছিলেন। রাজ্জাক আলী যখন সেই জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে চলে আসেন, উনি হঠাৎ খেয়াল করেন যে কবরস্থানের পাশে যে মাঠ রয়েছে, এই মাঠে একটি গরুর গাড়ি রয়েছে, কিন্তু গরু নেই, গরুর গাড়িটি জাস্ট এমনি মাটির উপর রয়েছে, এবং এই গাড়ির উপরে কে যেন হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। উনি অবাক হন, কি ব্যাপার? চাঁদের আলো তিনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ সেখানে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরা, খালি গায়ে। উনি বলেন, কে ওখানে? 2 বার বলার পর
আওয়াজ আসে, ভাই আমি আকবর, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিলি না, কবরের মধ্যে অনেক গরম রে, আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে আসলাম। বাইরে অনেক বাতাস, তাই না? যখনই এইটা উনি শুনতে পান রাজ্জাক আলী, তখন উনি প্রচন্ড চিৎকার দিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ির সদস্যরা ওনার অপেক্ষায় ছিল, রাত হয়ে গিয়েছিল যেহেতু। তোনার এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে সবাই আগে থেকে একটু বেরিয়ে আসেন বাড়ির। কি ব্যাপার বাবা, এত জোরে চিৎকার করছে কেন, কি হয়েছে? তখন বলে এই ঘটনা। সবাই মিলে আবার কবরস্থানের কাছে যায়, দেখে গরুর গাড়িটিও নেই, আকবর আলীও নেই। এই ঘটনা যখন ঘটতে থাকছিল প্রতিনিয়ত, তখন আকবর আলীর পরিবারের সদস্য এবং তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা একটা সমাধানের পথ খুঁজতে থাকে। ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন যে কেন এমনটা হচ্ছে, শুধু পরিবারের সদস্যদের সাথে ঘটছে, অন্য কেউ কিন্তু কবরস্থানে কিছু দেখছে না বা তাদের সাথে কোনো কিছু ঘটছে না। তখন ওই আলেম বলেন যে আসলে ওনার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যখন জানাজা পড়ানো হয়েছিল, জানাজাটা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে যে সবাই মিলে আমরা একটি গায়েবানা জানাজা পড়ব, আর ওনার রুহের মাগফিরাতের জন্য কিছু গরিব এতিম দুস্থদেরকে দান খয়রাত এবং খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। প্রিয় লিসেনার্স, যখন আকবর আলীর পরিবার এবং তার অন্যান্য আত্মীয় স্বজনরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা এবং দান খয়রাত করলেন এবং গায়েবানা জানাজা করলেন, এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি সেখানে। রাজ্জাক আলী এখনো জীবিত আছেন। তার কাছ থেকে আলামিন তার রাজ্জাক আলীর সাথে যে লাস্ট যে ঘটনাটি ঘটেছিল সেটা সত্যতা নিশ্চিত করেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা ছোট ছিল না, ছোট বানায় ফেললাম আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এনিওয়েজ, এইটা আসলে কাইন্ড অফ এ ব্রিফ। আমরা লাস্টে কক্সবাজার গিয়েছিলাম কদিন আগে। হয়তো আমি ভূত এফএমে বলেছিলাম যে ওখানে একটা মিথ শোনা যায় যে একটা রাস্তার পাশে একটা জায়গায় একটা বুড়ি মাঝে মাঝে দেখতে পাই। রাইট, এরকম আমি শুনেছিলাম। রাইট, এবং ওই জায়গাটা আমরা ভিজিট করতে যাই, আমি, হাবিব ভাই আর সাথে আরো কয়েকজন ছিল। তো যাওয়ার পর যেটা হয়, আমরা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, কাইন্ড অফ ডাস্ক। ওই সময় মানুষ সাধারণত ওঠে না, উঠতেও দেয় না ওই জায়গাগুলো, পাহাড় টাহাড়ে। তো ওখানে যাওয়ার পরে একটা আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। দেন আমি একটা এলি দেখতে পাই, দুটো পাহাড় মাঝখান দিয়ে একটা যাওয়ার মতো জায়গা। সিমস লাইক হাঁটা যায়, বাট অনেক জংলা। তো আমি কি করি, ওখানে হেঁটে যাই। হেঁটে আমি বেশ কিছুটা ঢুকে যাই, তো পেছন থেকে হাবিব ভাই আমাকে ডাকে, ডাক দেয় যে বাবু ভাই কোজান। আমি বললাম যে সামনে। এর মধ্যে উনি আবার চলে আসছে, আমি পিছনে শাটারের শব্দ শুনতে পাচ্ছি, উনি ক্যামেরা ছবি তুলছে। এনিওয়ে, ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসো উনি, আমরা বেরোয় যাই। এরপর পাহাড় টাহাড়ে উঠি অনেক কিছু। এনিওয়ে, সেখানে আরো কিছু ছিল, এটা আমি শর্ট করে ফেললাম। এনিওয়ে, রাস্তায় যে হাবিব ভাই বলতেছে যে আপনি যখন ওখানে গেছিলেন ছবি তুলতে, আই সিন সামথিং, আপনার পেছনেই কিছু একটা ছিল, উইচ সিমস লাইক এ শেপ, হিউম্যান শেপের মতো। তা আমি ছবি তুলছি জিনিসটার, এবং আমি যখন যাই তখন আর দেখি নাই জিনিসটা। তা আমি বললাম যে আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। আমরা হোটেলে আসলাম, আসার পরে হাবিব ভাই আপনার ক্যামেরাতে ছবিগুলো নেয়, ল্যাপটপে নিয়ে দেখায়। তো উনি ছবি তুলছে, হাবিব ভাই বেশিরভাগ টাইমই ইনফ্রারেড ফটোগ্রাফি করে। তো ইনফ্রারেড ফটোতে ওটা যেটা আসে, ওই জায়গাটা, যে জায়গাটা উনি স্পেসিফিকলি বলেছিল উনি কিছু দেখেছে, সেই জায়গাটা হচ্ছে বেগুনি কালার চলে আসছে। ইনফ্রারেড ফটোতে কিন্তু বেগুনি কালারটা ওইভাবে আসে না, প্রিটি আনইউজুয়াল কালার। তো ওইটাকে উনি মার্ক করে, বলে এখানেই ছিল সিংস। তো আমিও বেশ অবাক হয়ে যাই জিনিসটা কি। তো আরো স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ঘটে, ওই দিন সন্ধ্যার সময় আমি ফোন পাই একজন মানুষের, যেটা পাওয়ার কথা না, কারণ ওনাকে না জানাই আমরা চলে গেছিলাম। সেটা ছিল আবরার ভাই। কারণ আবরার ভাই ফোন করে বলে যে আমি এখন কক্সবাজারে।
আপনি আচ্ছা, তো আমি খুবই অবাক, আবরার ভাই কক্সবাজারে, আবরার ভাইকে আমি যাই, যে উনি এক জায়গায় দেখা করে আমার সাথে বিচার পড়ে, বলে ভাই আমি খুব ক্লান্ত, আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা কোথাও গেছেন, এবং আমি মানে ফাইন্ড আউট করলাম পরে যে আপনারা কক্সবাজারে আছেন, আমি কক্সবাজারে আসছি। তো আবরার ভাই সম্পর্কে একটা জিনিস বলি, আবরার ভাইয়ের সাথে কুকুরের কোন রকম একটা যোগসূত্র আছে। যোগসূত্র বলতে যেটা বোঝাচ্ছি যে কুকুর ওনাকে দেখলে খুব অফেন্ডেড হয়। এটা আমি অতীতে অনেকবার দেখছি, মানে বিভিন্ন জায়গায় গেলে কুকুর ওনাকে দেখলেই ঘেউ ঘেউ করবে, মানে ফর সাম রিজন কোনো একটা যোগসূত্র ওনার সাথে আছে। তো ওই দিন জিনিসটা আরো কি হয়, আবরার ভাইকে আমরা হোটেলে নিয়ে আসি, আমাদের হোটেলের রুমে নিয়ে আসি ওই দিন, এনে আবরার ভাই আমাদের সাথে বসে গল্প করে, এবং একটা সার্টেন পয়েন্ট আবরার ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমার মতো, মানে ঘুমা যাচ্ছে আর কি, উনি বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে, হি ওয়াজ আই মিন ডোজিং অফ। এই সময় নিচে প্রায় 10-15টা কুকুর ঘেউ ঘেউ শুরু করে একদম আমাদের ব্যালকনির নিচে, মানে প্রচন্ড রকমের কুকুরের ঘেউ ঘেউ শুরু হয় এখানে, এবং এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, প্রচন্ড বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও কুকুরগুলো ডাকতে থাকে কোথাও দাঁড়ায়। তো এই পর্যায়ে আমরা দেখি আবরার ভাই ঘুমায় যায়, অ্যান্ড হি টুক হাবিব ভাইস বেড, হাবিব ভাইয়ের বেডটা উনি, হাবিব ভাইয়ের বেডে আবরার ভাই ঘুমায়। আর তখন হাবিব ভাই যেটা করে, একটা ম্যাট্রেস নিয়ে উনি শোয় হচ্ছে আপনার ওই স্লাইডিং ডোরের পাশে, ওনার ব্যাট্রেসটা পাতে, এতে ঘুমা যায়। তো রাত্রেবেলা আপনার লাইট টাইট সব অফ করে, আমাদের ডিম লাইট জ্বালানো, আমরা শুয়ে আছি। তো এক পর্যায়ে আমি অনেকক্ষণ পরে হঠাৎ করে আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভেঙে দেখি হাবিব ভাই ওই স্লাইডিং ডোরের পাশে নাই, ওনার বিছনাটা আমি তাকায় দেখি আমাদের বিছনার পায়ের কাছে ওনার ম্যাট্রেস। তো আমি যে ওনাকে উঠাই যে হাবিব ভাই কি ব্যাপার, আপনি ওখান থেকে এখানে আসছেন কেমনে? তো উনি বেশ চমকায় উঠে, ঘুম থেকে ওঠার পরে উঠায় উনি যেটা বলে যে বাবু ভাই একটু আগে যেটা হয়েছে আমি একটু ভয় পাইছি। আমি বললাম কিভাবে? বলে আমি যখন শুয়ে আছি বৃষ্টির শব্দ শুনতে শুনতে একসময় ঘুমায় গেছি, এই সময় আমি হঠাৎ ফিল করি জানলার মধ্যে, মানে স্লাইডিং ডোরে কেউ আঁচড় কাটতেছে, মানে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, সামথিং লাইক দ্যাট। তো আমি মানে বেশ কিউরিয়াস হয়ে আমি ব্লাইন্ডটা একটু সরাই আমি যেটা দেখি যে একটা মানুষের মতোই, প্রবাবলি মহিলা, হ্যাঁ, সে ওখানে বসা এবং তার ছায়া দেখা যাচ্ছে, সে ওখানে বসে আছে, এবং এটা দেখে আমি খুব ভয় পাই এবং আমি চমকা উঠি, কিন্তু আমি চমকা উঠে দেখি যে আমি ঘুমাইছিলাম। ইট ওয়াজ এ ড্রিম, নাইটমেয়ার, আমি একটা দুঃস্বপ্ন দেখছি, এবং দুঃস্বপ্ন ঠিক এরকম। এবং এরপরে আমি প্রচন্ড ভয় পেয়ে আমি ওখানে আর থাকতে পারি না, আমি ম্যাট্রেসটা সরায় চলে আসি এখানে। তো এনিওয়ে আমি শুনে বললাম আচ্ছা চলেন আমরা যাই, ডাইনিং এ খেতে যাই। রাতের বেলা ওনাকে নিয়ে আমি চলে গেলাম ডাইনিং এ। তো পুরা নিস্তব্ধ হোটেলের এখানে ডাইনিং এ যখন খেতে যাচ্ছি, খুব ভালো খাবার অর্ডার দিতে আসছে। হাবিব ভাই খাবার একটু মুখে দিয়ে উনি মানে হি ফিলস লাইক থ্রোয়িং আপ, সে বমি করতে চলে যায়, এবং মানে উনি অনেকক্ষণ পর বাথরুম থেকে আসে এন্ড হি ডাজন্ট ফিল গুড, ওনার বমি হতে থাকে। তো যেটা উনি বলে যে ওনার এই ওই দিন এবং তারপর দিন থেকে উনি যেটা হয় যে উনি kept having that nightmare of that, you know, that thing, যে সেই বুড়িটার উনি দুঃস্বপ্ন দেখছে। তো উনি ঢাকায় চলে আসি আমরা, তারপরে আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হন, এখন উনি বাইরে আছে ঢাকার। তো থিং ইজ হোয়াট আবরার ভাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ হন্টেড প্লেস, যেটার কথা আমি বলছিলাম, এবং মানে আসলে এটা হন্টেড প্লেস, এবং এখানে কিছু একটা আছে। ওই যে বুড়িটার কথা বলছিলাম বা যে বুড়িটার কথা শোনা যায়, সেই বুড়িটাকে হয়তো উনি হাবিব ভাই স্বপ্ন দেখেছেন, হ্যাঁ, এবং মানে এবং উনি শিওর যে ওইটাই উনি শিওর, হ্যাঁ, মানে ওটা উনি মনে করছেন, এবং উনি শিওর যে যার কথা শোনা যায় তাকে তিনি স্বপ্ন দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকা জুরাইন নিবাসী, বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। তো লম্বা একটা সময় আপনাকে শুনছি আমি রাসেল ভাই, অ্যাকচুয়ালি আই হিউজ ফ্যান অফ ইয়োর স্যার। এগুলো বলে শেষ করা যাবে না, লম্বা একটা সময় কত অনুভূতি, কত ফিলিংস বলে বোঝানো যাবে না রাসেল ভাই। অনেক ভালোবাসি আপনার প্রোগ্রামগুলোকে। যা হোক, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2000 সাল। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট্ট একটা বিবরণ দেওয়া দরকার, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে, ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকেই লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে,
যেখানে একজন কি সর্বোচ্চ 2 জন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনাটা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হই হুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলতে খেলতে এক সময় বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা 2 জন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে। ছোট যে ছালার বস্তাগুলো আছে, তো ওরা ওইটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সে বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়ানো করানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছিল যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পর ওরা 2 জন কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সেই বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই লাগে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। 1 সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, 2 জনই অনেক অসুস্থ থাকে। তো 1 সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায় তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়। ওর এসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং একসাথে 2 জন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেক ফোন পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা 2 জনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটা থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো ওরা 2 জন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। ঋষাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সবকিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড আর ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস, এরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার
কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই আমার কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো। ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু করলো। লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছিয়ে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছনের থেকে আরেক আওয়াজ। রিশাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বলল, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বলল। মা অবশ্য জানতো এবারের সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এবারের সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না সে রাতে। অনেক দোয়া দূর পড়ার পরে তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকায় যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল, তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না সে কিছুই বলতে চাচ্ছিল না, যে কি কেন আসলে কোত্থেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছুই বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। গল্পটি ছিল উত্তরবঙ্গের এক প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ি নিয়ে, যার নাম ছিল রায় ভিটা। বাড়িটি বহু বছর ধরে জনমানবহীন, আর তার পিছনেই ছিল একটা বিশাল শ্যাওলায় ঢাকা পুরনো কুয়ো। হয়তো আপনারা অনেকেই চিনেন না, আমি আপনাদেরকে কুয়োর একটু বলে রাখছি। কুয়া হচ্ছে আগের দিনে নলকূপ ছিল না বা পানির কোনো ব্যবস্থা ছিল না, সেরকম একটা জায়গা খনন করে সেখান থেকে পানি নিয়ে মানুষ আর কি সেটা পান করতো। এরকম একটা জায়গাকে আসলে গর্তকে কুয়া বলে। লোকে বলতো কুয়াটি ছিল একটা অভিশপ্তগ্রস্ত। স্থানীয় লোকের কথা অনুযায়ী প্রায় 100 বছর আগে ওই কুয়াতে ডুবে মারা গিয়েছিল জমিদারের একমাত্র বড় মেয়ে, যার নাম ছিল চন্দ্রিকা। সে নাকি ছিল খুবই একঘেয় এবং জেদি। তার মৃত্যুর পর থেকে বিশেষ করে আমাবস্যার রাতে কুয়ো থেকে এক ধরনের ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আসতে থাকে, আর শোনা যায় জল পড়ার ঝপঝপ শব্দ, যেন কেউ আতল থেকে উঠে আসার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে গঠিত হয়েছে আমাদের আজকের গল্পটি। আমি আশা করব আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একবার শহরের 3 বন্ধু অমিত, রাহুল আর সুমিত সাহস করে রায়ভিটায় যাওয়ার পরিকল্পনা করল। তাদের উদ্দেশ্য ছিল ভূতের অস্তিত্ব প্রমাণ করা, ভূত প্রেত আসলেই কি আছে কিনা সেই বিষয়টি জানার জন্য। তারা আসলে একটা আমাবস্যার রাতকেই বেছে নিল, কারণ আমাবস্যার রাত ছাড়া আসলে সত্যিকারের যেই ভূতটা সেটা নাকি দেখা যায় না, এজন্যই তারা একটা আমাবস্যার রাতকে নির্ধারণ করে নিল। বাড়ির পিছনের কুয়াটা ছিল মানে একদম অন্ধকার একটা ঢাকা জায়গায়, তাই তারা বিকালের আগেই সেই জায়গাটি পৌঁছে গেল এবং তারা বিকালের মধ্যে সব কিছু দেখাশোনা করে বেশ রেস্ট নিয়ে রাতের বেলায় আর কি সেই জায়গাটাতে আসবে। তখন চারপাশটা যেন
অন্ধকার থাকে, এরকম একটা অবস্থায়। আচ্ছা, যাই হোক, যখন রাত 12টা বাজে তখন তারা সেই কুয়ার কাছে পৌঁছালো। তখন চারপাশটা যেন জমাট বাঁধা অন্ধকারে ঢেকে গিয়েছিল। রাহুল ফিস ফিস করে বলল, দেখ, কুয়ার গায়ে যেন কিছু একটা নড়ছে। তারা টর্চের আলো ফেললো। কুয়ার গায়ের বয়ে সবুজ শ্যাওলার মাঝে দেখা গেল একটা ভাঁজ। সাদা রঙের শাড়ির আঁচল যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। কোনো বাতাস ছিল না, তবুও আঁচলটা সামান্যভাবে বাতাসের মধ্যে তুলছে মনে হচ্ছে। ভয় পেয়ে অমিত আর সুমিত দৌড়ানোর চিন্তা ভাবনা করলো, কিন্তু তারা আসলে দৌড়াতে চাইলো না এবং সবাইকে বলল যে আসলে আমরা যে জিনিসটা দেখছি এটা তো আসলেই একটা ভূত প্রেতের কাহিনী। মানে তারা সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু তারা দেখতেছে যে তাদের পা আর চালাতে পারছে না, তারা কোনোভাবেই সেখান থেকে লড়তে পারতেছে না। তারপর তারা চিৎকার করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার পা ধরে রাখছে। যখন তারা ঘুরে দাঁড়ালো তখন দেখলো রাহুল হাঁটু গেড়ে বসে পড়েছে, আর কুয়ার ভিতরে গভীর অন্ধকার থেকে দুটি জ্বলন্ত লাল চোখ রাহুলের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। পরদিন সকালবেলা কেবল রাহুলের জামা কাপড় পাওয়া গেল। কুয়ায় পড়া জামা কাপড় ছিল স্যাঁতস্যাঁতে শ্যাওলার গন্ধ আর জলের দাগ। রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কয়েক মাস পর গ্রামের এক বৃদ্ধ, যিনি কুয়ার কাছে যাওয়ার সাহস দেখতেন না, তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলেন এক তীক্ষ্ণ মন ভাঙা কান্নার শব্দ। শব্দটা আসছিল রায়বাড়ির সেই কুয়াটা থেকে। বৃদ্ধ সাহস করে জানালার ফাঁক দিয়ে দেখলেন কুয়ার দিকে ওপরেই চাঁদের সামান্য আলো আবছাভাবে দেখা যাচ্ছে ভেজা শাড়ি পরা একটি ছায়ামূর্তি। মূর্তিটির চুলগুলো বেশ লম্বা, টপ টপ করে জল ঝরছিল। বৃদ্ধ দেখতে পেলেন ছায়ামূর্তিটির দুই হাত বাড়িয়ে কুয়োর দিকে কি যেন খুঁজছে আর ফিসফিস করে আমাকে ডাকছে। আমার মুঠোফোন, আমি আমার মুঠোফোনে খুঁজে পাচ্ছি না। বৃদ্ধ ভয় পেয়ে কেঁপে উঠল। তিনি জানতে চাইলেন চন্দ্রিকা মারা গিয়েছিল মুঠোফোন আবিষ্কারের বহু বছর আগে। এই ভূতের কান্নায় কি তবে সময়ের কোনো হিসাব নেই, নাকি এটি কোনো নতুন শিকারের ডাক? বৃদ্ধ কোনো কিছু বুঝতে না পেরে আসলে তিনি চোখ বদ্ধ করে মন্ত্র জপতে শুরু করলো। এমন কিছু বলতে শুরু করলো যেটা বলে তার আসলে ভিতরে ভয়টা কেটে আর কি একটা ভালো দিকে আসতে পারে। কিন্তু আসলে তার কোনো কাজ হলো না এবং অবশ্যই সে জানালাটা বন্ধ করে দিয়ে তার বাড়িতে যে আরও লোকজন ছিল সেই লোকজনকে ডেকে সবাইকে যখন তুললো তখন আসলে বৃদ্ধর ভয় কাটলো এবং যখন আবার তারা বৃদ্ধর রুম থেকে সেই জানালা খুলে রায়বিটার দিকে তাকালো তখন দেখতে পেল আসলে সেখানে কিছুই নেই। এবং তারা পরবর্তী সারা রাত সেখানে সজাগ থেকে আসলে দেখার চেষ্টা করেছিল যে রায়ভিটার সেই যে কুয়াটা সেখান থেকে কিছু দেখা যায় কিনা, কিন্তু মানে সারা বাড়ির লোক জেগেও সেখানে আর কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র অন্ধকার এবং কালো ঘুটঘুটো ছায়া ছাড়া। ধন্যবাদ রাসেল ভাই। আমি শোভন, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে বাগেরহাট জেলার সিনিবাজার নামক এলাকায়। এটা পড়াশোনার কারণে আমি ওখানে থাকতাম। ঘটনাটা ঘটে একটা মহিলা আত্মহত্যা করে ওইখানে। বেসিক্যালি ঘটনাটা মহিলাটাকে নিয়ে না, আত্মহত্যা করার লাশটা যে আবিষ্কার করে ঘটনাটা তাকে নিয়ে। আচ্ছা, ঘটনাটা ছিল এরকম, ওই মহিলাটা আত্মহত্যা করে একটা পথের পাশে একটা বাগানের ভিতরে একটা পুকুর পাড়ে আত্মহত্যা করে। তা যে লাশটা আবিষ্কার করে সে ছিল অল্প বয়সী একটা মেয়ে, ক্লাস 7-8 পড়া একটা মেয়ে। সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তা বাগানের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলে, কিন্তু তখন তার দিকে একটা ঢিল এসে পড়ে তার সামনে এবং তার পায়ের কাছেই। প্রথম ঢিলটা পড়ার পরেও সে হেঁটে যাচ্ছিল, দ্বিতীয় তার একটা ঢিল এসে তার সামনে পড়ে এবং সে আবিষ্কার করে ঢিলটা বাগানের দিক থেকে আসতেছে। তা কয়েক পা হেঁটে সে বাগানের ভিতর যায় এবং দেখতে পায় যে পুকুরের পাড়ে একটা গাছ
গাছে একটা মহিলা আত্মহত্যা করছে এবং গাছটা সরাসরি ওই মহিলাকে নিয়ে গাছটা ভেঙে পানিতে পড়ে গেছে। হ্যাঁ, ডালটা ভেঙে পানিতে পড়ে আছে সে মহিলা সহকারে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা। এবং অদ্ভুত ব্যাপার ছিল এরকম যে মহিলার হাতের মানে হাতটা কিছুতে খেয়ে গেছে বা খেয়ে ফেলছে, হাতের হাড়গুলা ছিল, হাতে কোনো মাংস ছিল না, পানির ভিতরে এভাবে আবিষ্কার করে। আর ওই মেয়েটাকে আবিষ্কার করে আবার অন্য লোকরা, কারণ মেয়েটা চিৎকার দেয় ওইখানে, এবং ঘটনাটা মেয়েটাকে নিয়ে যেটা ঘটে, মেয়েটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে থাকে পরবর্তীতে। মেয়েটার আচরণ ছিল এরকম, সে নিজেকে পরিচয় দিচ্ছে অন্য একটা নামে, সে তার নিজের নাম না বললে অন্য একটা নাম বলতেছে, এবং সে বলতেছে সে একটা অন্য জায়গায় থাকে, একটা গাছে থাকে, নির্দিষ্ট একটা গাছের কথা বলছে যে আমি অমুক জায়গায় থাকি, আমি এ, এবং যার কথা বলতেছে সেও একজন মৃত মানুষের নাম বলতেছে, এবং যাদের সাথে থাকে বলতেছে, যাদের সাথে থাকে বলছে তারাও মিনিমাম 10-15 বছর আগে প্রত্যেকেই মারা গেছে। তা এরকম একটা এই ঘটনাটাই ছিল আমার আসলে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো, আমি ভিক্টর গমেজ, পামগেট থেকে আসছি। জি, শুনি। আচ্ছা, আমি আমার ঘটনাটি স্টার্ট করলাম। ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের বন্ধু ইভার সাথে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 1 বছর আগে। তো ইভা ওর ফ্যামিলির সাথে একটা নতুন বাসায় ওঠে। তো ওঠার কিছুদিন পরেই ও নিজে নিজে একটা একটা প্রেজেন্সের ফিলিং করে যে কিছু একটা ওর সামনে দিয়ে যাচ্ছে। ও যখন ঘুমায় তখন ওর বেডের পাশে কেউ বসে আছে, আবার যখন টিভি দেখে ওর আশেপাশে ঘোরাফেরা করছে। তো এই প্রেজেন্সের ফিলটা ওর মার সাথে শেয়ার করে, কিন্তু আন্টি এটাকে কোনোভাবেই কোনো মাথায় নেয় না, ওকে নানাভাবে বুঝায় যাতে ভয় না পায়। এই কিছুদিন পর ও আরেকটা জিনিস অনুভব করতে পারে যে একটা পোড়া পোড়া গন্ধ, ও আমাকে যেটা বলে যে পোড়া পোড়া গন্ধ ও পায়, এটা বিশেষ করে রাতের বেলা বেশি পায় ও। তো এই স্মেলটা ও ওর মার সাথেও শেয়ার করে যে মা আমি এরকম একটা গন্ধ পাচ্ছি। ওর মাও পায়, কিন্তু ওর মা ওকে না অন্যরকম কথা বলে, ও অন্যরকম বুঝায় যাতে ও ভয় না পায়। তো এট দ্য লাস্ট টাইম ও একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছে। তো সেই সময় হঠাৎ করে স্বপ্ন দেখে যে ওর পাশে কেউ বসলো, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং কথা বলতেছে এরকম একটা কথাটা যে তুমি আমাকে এত ভয় পাও কেন, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি, আমার কিছু কথা আছে তোমাকে আমি বলতে চাচ্ছি। তো ও কোনো কিছুই করে না। তো তখন ওই প্রেজেন্সটা ওকে বলতেছে যে আমার নাম হাসি, আমি তোমাদের উপরে তলায় থাকি, কাজ করি, আমি উপরে তলায় আমি ওখানেই থাকি। এট দ্য লাস্ট টাইম তো ওর ঘুম ভেঙে যায়, খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে ওর যে স্বপ্নটা দেখেছে ওর মার সাথে শেয়ার করে। তো মা ওকে এটা দুঃস্বপ্ন ভেবে ওকে করে উড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে ও বিভিন্ন ইনফরমেশন নেয় ওর উপরে তলা যারা থাকে ওদের কাছে ইনফরমেশন নিয়ে ওরা জানতে পারলো যে আসলে ওই বাসাতে হাসি নামে একটা কাজের মেয়ে ছিল, যে নাকি মানে সামহাও মারা গেছে। এই হচ্ছে আমার ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাগুলো শুরুটা 2011 সালে। 2011 সালের দিকে প্রথম যে ঘটনাটি সেটি বলছি। তো আবির শাহরিয়ার বন্ধু রাকিব, তখন তিনি ক্লাস 3-তে পড়তেন। আর ওই সময়ে ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন ওই বিল্ডিং এর যেই ফ্ল্যাটটা ছিল সেখানে ওই ফ্ল্যাটে 2টো রুম ছিল, একটি স্টোর রুম ছিল, একটি কিচেন এবং ওয়াশরুম, এবং একটা লাগোয়া বারান্দা রয়েছে এই ফ্ল্যাটে। শুধু এই ফ্ল্যাট না, অধিকাংশ ফ্ল্যাটগুলোর ডিজাইন একই রকম আর কি। তো এই রাকিবের আম্মু উনি ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। তো এমনই এক ভোর রাতে উনি যখন উঠেছেন
ওঠার পর উনি তখনও মানে ঘুম কেবল ভেঙেছে তার, সবেমাত্র একটু উঠেছেন আর কি, এমন একটা অবস্থা। হঠাৎ করে তার মনে হলো কে যেন তার মাথার চুল ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে আসছে, এবং বের করে মানে টেনে হিচড়ে, মানে এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে, মানে উনি আসলে বুঝতেই পারছিলেন যে কি ব্যাপার, কি হচ্ছে আমার সাথে। টেনে হিচড়ে ওনাকে বারান্দার কাছে নিয়ে আসে এবং তারপরে দেখে যে কেউ নেই। উনি শুরুতে চিন্তা করেছিলেন উনি দুঃস্বপ্ন দেখলেন কিনা, কিন্তু না, দুঃস্বপ্ন দেখলে তো তার বিছানাতেই থাকার কথা, মানে স্বপ্ন ভেঙে তাকে তো মানে উনি স্বপ্ন ভেঙে যেখানে ঘুমিয়েছিলেন সেখানে নিজেকে আবিষ্কার করার কথা, কিন্তু দেখলেন না, উনি বারান্দাতেই দাঁড়িয়ে আছেন এবং ওনার চুল এলোমেলো। উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন সেই ভোর রাতে, যে কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এইভাবে চুল ধরে কে এখানে নিয়ে আসলো। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওই রাতে ওনার হাজবেন্ড মানে রাকিবের আব্বু বাসায় ছিল না। রাকিব এবং রাকিবের আম্মু, যদিও রাকিব অন্য একটা ঘরে ঘুমাতো, যেহেতু ওই সময় বাড়িতে রাকিবের বাবা ছিল না, এই কারণে রাকিবকে তার আম্মু তার রুমে ডেকে নিয়ে যায়, যাতে রাকিবও রাত্রে একা একা ভয় না পায় এবং উনিও একাকি একটু আনইজি ফিল করছিলেন, যেহেতু তার হাজবেন্ড ওই রাত্রে ছিল না বাড়িতে। আর ওই রাত্রেই এই ভয়ানক ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। এর কিছুদিন পর মহিলা কলেজের 4 জন আপু তারা রাকিবদের বাসায় সাবলেট ভাড়া নেয়। আর সাবলেট সম্পর্কে তো আমরা জানি যে একটি বাসা ভাড়া নেওয়ার পর ভাড়াটিয়া যদি ওখানকার কোনো একটা অংশ অন্য আরেকজন ভাড়াটিয়াকে ভাড়া দেয়, সেই ভাড়াটাকে সাবলেট বলা হয়। আর রাকিবের আব্বু সরকারি চাকরি করতেন, যার কারণে টিএনটি কলোনিতে তারা ওই কোয়ার্টার পেয়েছিলেন। তো দেখা যেত রাকিব যেহেতু অনেক ছোট ছিল আর চাকরির ব্যস্ততায় রাকিবের আব্বু দিনের অধিকাংশ সময় বাইরে থাকতো, আর যদি এখানে কেউ কোনো মেয়েরা থাকে তাহলে রাকিবের আম্মুরও একটু নিঃসঙ্গতা কাটবে, এই চিন্তা করে সেখানে সাবলেট ভাড়া দেয়া হয়। আর যেহেতু ওই মহিলা কলেজটা পাশেই ছিল, ওই মহিলা কলেজের মেয়েরাও অনেকেই আশেপাশের বিভিন্ন সিকিউরড প্লেসগুলোতে বিভিন্ন পরিবারের সাথে সাবলেট নিয়ে সেখানে থাকতো, বা এখনো এরকম থাকে। তো এমন 4 জন মেয়ে রাকিবদের বাসায় সাবলেট নিয়ে থাকে। তখন রাকিবের আম্মু, আব্বু এবং রাকিব এক রুমে থাকতো, আর একটি রুমে ওই 4 জন আপু থাকতেন। তো এভাবেই মোটামুটি কেটে যাচ্ছিল দিন। এক রাতে ঘটে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে এই যে 2 রুম যেটাতে রাকিবের পরিবার থাকতো এবং ওই যে 4 জন আপু থাকতো, এই 2 রুম আলাদা আলাদা হলেও একটি দরজা ছিল যে এক রুম থেকে আরেক রুমে আসার জন্য। যেহেতু এই রুমটা ভাড়া দিয়ে দেয়া হয়েছিল, এই কারণে ওই দরজাটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল, এবং যেখানে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে সেখানে অন্য একটি ফার্নিচারও দিয়ে রেখেছিল ওই রাকিবের পরিবার। এক রাতে আনুমানিক রাত প্রায় 1টা কি 1:30 বাজে, তখন বাড়ির সকলে মোটামুটি ঘুমিয়ে গিয়েছে, রাকিবের পরিবারও তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে যে 4 জন আপু সেখানে ছিল এর মধ্যে 2 জন ঘুমিয়ে গিয়েছিল, অন্য 2 জন তখনও সজাগ ছিল, কিন্তু রুমের লাইট অফ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তারা 2 জন নিজেদের মধ্যে কথা বলছিলেন আস্তে আস্তে করে। হঠাৎ তারা দেখতে পান যে রাকিবদের যে রুম, এই যেহেতু এবং তাদের যে 4 জন থাকে, যে তাদের যে রুম, এরকম মাঝখানে একটা দরজা রয়েছে, তারা দেখতে পায় ওই দরজাটি রাকিবদের ওই পাশ থেকে খুলে গেল। খুলে যাওয়ার পর রাকিব বের হয়ে এসেছে দরজা দিয়ে, এবং দরজা দিয়ে বের হয়ে সে তাদের রুমের যে দরজা, মানে ওই 4 জন মেয়ে যেই রুমে থাকতো, সেই দরজার, তখন কিন্তু দরজার সিটকিনি লাগানো ছিল না, ওই দরজার একটা অংশ খুলে সে বের হয়ে গেল, মানে রাকিব বের হয়ে গেল। রাকিব যখন ঢুকেছে তারা বেশ চমকে গিয়েছে, কি ব্যাপার, রাকিব হঠাৎ, বাচ্চা মানুষ, সেই দরজা খুললো কিভাবে আর এই ঘরে ঢুকলো কিভাবে? কারণ ওই দরজার যে উপরে যে সিটকিনি ছিল, এটা কিন্তু কোনোভাবেই রাকিবের নাগাল পাওয়ার কথা নয়। এমনকি যে ফার্নিচারটা দরজার সামনে দিয়ে রাখা হয়েছিল তার উপর উঠেও যদি রাকিব খোলার চেষ্টা করে সেটাও পসিবল ছিল না। তারা যখন দেখে রাকিবকে,
তখন রাকিবকে ডাক দেয়, রাকিব, রাকিব, কি ব্যাপার বাবা? তো রাকিব কোনো উত্তর দেন এবং কোনো কথার ভ্রুক্ষেপও করে না, সে শুধু রুম দিয়ে ঢুকে আবার দরজা দিয়ে বের হয়ে যায়। তখন একজন আপু আবার দরজা খুলে দেখতে যায় কি ব্যাপার, রাকিব এত রাত্রে এদিক দিয়ে ঢুকে কোথায় গেল। তারা দরজা খুলে রাকিবকে কোথাও দেখতে পায় না। আরো একটি অদ্ভুত ব্যাপার হলো যে রাকিব যখন চলে যায় তারা ওই দরজার দিকে তাকিয়ে দেখে ওই দরজা বন্ধ, কিন্তু একটু আগেই তো রাকিব খুলে বের হয়েছিল, দরজা ভেতর থেকে আবার বন্ধ করে দিল কে? পরের দিন সকালবেলা যখন রাকিবের আম্মাকে ওই আপুরা বিষয়টি জানায়, তখন রাকিবের আম্মু বলে, না তো, এই ধরনের ঘটনা তো ঘটেনি, রাকিব তো ওই দরজা খুলতেই পারবে না। আর রাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তো যেহেতু রাকিব ক্লাস 3-তে পড়ে, সে বলল, না তো, সে তো রাতের বেলা এরকম কোথাও যায়নি। আর তাছাড়া ওই রুমে তো তারা কখনো ঢোকে না, যেহেতু সাবলেট দেওয়া হয়েছে। এই ঘটনাটিও রাকিবের আম্মুর সঙ্গে ঘটেছিল। তো শুরুতেই বলেছি এই ঘটনাটি আবার ঘটেছে বেশ কিছুদিন পরে আর কি। শুরুতেই বলেছি যে রাকিবের আম্মু মানে আন্টি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন রেগুলার। তো উনি সেই ভোর রাতে উঠেছিলেন। ভোর রাতে উঠে ওযু করার জন্য উনি যখন বেসিনের কাছে যাবেন বা যাচ্ছিলেন, তখন যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মানে যেই করিডোর, ছোট্ট করিডোর দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, ওই বেসিনের কাছে, মানে বেসিনের কাছেও আসুন, সেখানে একটি জানালা রয়েছে। তো উনি জানালার দিকে তাকিয়ে দেখেন যে শুধু একটা মাঝারি সাইজের মানুষের মাথা দেখা যাচ্ছে। মাথাটা স্বাভাবিক ছিল, তেমন ভয়ঙ্কর কোনো মাথা ছিল না, স্বাভাবিক একটা মাথা দেখা যাচ্ছে। কিন্তু মাথাটা এবং চেহারাটা স্পষ্ট দেখা গেল, মাথার নিচের অংশ, গলা, এটা দেখা যাচ্ছে না। উনি প্রথমে ভেবেছিলেন চোর হবে। উনি চিৎকার করতে যাবেন, হঠাৎ তিনি দেখতে পান যে এই মাথাটি মনে হলো বাতাসের সাথেই আস্তে আস্তে মিলিয়ে গেল। মানে হঠাৎ যে মিলিয়ে গিয়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে আস্তে আস্তে মাথাটি অদৃশ্য হয়ে গেল। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে যেই অংশে ওই মাথার ওই অবয়বটি দেখা গিয়েছিল, সেখানে কিন্তু কোনো পাইপ জাতীয় কিছু ছিল না যেখান দিয়ে কোনো চোর বেয়ে একটি 3-4 তলা ভবনে উঠতে পারে। আর ওখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না। তাহলে এই যে মাথা, এটি আসলে কে ছিল? নিশ্চয়ই এটি স্বাভাবিক কোনো মানুষ ছিল না। আর যদি মানুষই হতো তাহলে তার মাথার নিচের অংশ মানে গলা দেখা যেত, কিন্তু গলা কেন দেখা যাচ্ছিল না? কারণ বেসিনে লাইট জ্বালানো ছিল, সেই লাইটের আলোতে যদি চেহারা দেখা যায়, তাহলে শরীরের নিচের অংশ স্পেশালি গলা কেন দেখা যাচ্ছিল না? একেবারে আম্মু চোর ভেবে চিৎকার করতে যাবেন, তার আগেই কিন্তু ওই মাথাটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এই ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছরখানেক আগের ঘটনা। রাকিবের ফুপু, তার নাম হচ্ছে সূর্য ফুপু। এই সূর্য ফুপু তার মেয়ের সাথে রাকিবদের বাসায় বেড়াতে আসে। তো যেহেতু ওই সময় আবার সাবলেট নাই, সাবলেট অল্প কিছুদিনই ছিল আর কি, ওই 2011 সালের দিকে আর কি। তো সূর্য ফুপু তার মেয়ের সাথে যখন বেড়াতে আসে, তখন যেহেতু মাত্র শোবার ঘর ছিল দুটো, এই জন্য রাকিবের আব্বা, আম্মা এবং রাকিব একটা ঘরে থাকে, আর সূর্য ফুপু এবং তার মেয়ে যেহেতু গেস্ট হিসাবে এসেছেন কয়েকদিনের জন্য, তারা আর একটা রুমে থাকে। তো এক রাতে ঘটে ভয়ানক একটি ঘটনা। রাত আনুমানিক 12:30টার দিকে ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং চলছিল। তো গরমকাল ছিল, গরমের কারণে এই সূর্য ফুপু ওনার ঘুম আসছিল না। তো উনি রুমের মধ্যে পায়চারি করছিল। তো রুমের যে জানালাটা ছিল, পায়চারি করতে করতে একবার জানালার কাছে যায়, আবার অন্য সাইডে চলে আসে। তো জানালার কাছে যখন গিয়েছে, তখন উনি দেখতে পাচ্ছেন যে এই কলোনির মধ্যে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সাদা পাঞ্জাবি পরা একজন লোক হেঁটে যাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না, কলোনির মধ্যে যেই ল্যাম্পপোস্ট গুলো ছিল, স্বাভাবিকভাবে তখন তো ল্যাম্পপোস্ট গুলো জ্বলছিল না, যেহেতু ইলেকট্রিসিটি নেই। কিন্তু চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপারে এত রাত্রে এরকম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরে একজন লোক হেঁটে যাচ্ছে, এখন যেতেই পারে, কলোনির তো আরো পরিবার আছে, হয়তোবা উনিও লোডশেডিং এর কারণে রাতের বেলা হাঁটতে বের হয়েছেন, ঘুম আসছে না, উনি এটা চিন্তা করেছেন। এদিকে কি হয়েছে, সূর্য ফুপুর যে মেয়ে,
তারও কিন্তু ঘুম ভেঙে যায় গরমের কারণে। তখন সে আবার সূর্যপ্রভুকে বলে যে মা, জানালার কাছে কি দেখো? তো উনি আবার মজা করে তার মেয়েকে বলে, ভূত দেখি, দেখবি? এদিকে দেখে যায় যে একটা ভূত দেখা যাচ্ছে। এই বলে উনি জানালার কাছ থেকে চলে আসেন। তো সূর্যপ্রভুর মেয়ে উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, মা এরকম ভূতের প্রসঙ্গ কিভাবে আসলো, দেখি উঠে যাই তো। সে কিন্তু কোন রকম অন্য কোনো চিন্তা করেনি, ভয়টা এই টাইপের কোনো কিছু চিন্তা করেনি। কিন্তু উনি যখন জানালার কাছে গিয়েছেন, আর নিচে যখন তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তখন সূর্যপ্রভু জিজ্ঞেস করে কি হয়েছে? তখন বলে যে আমি ভূত দেখেছি। বলে ভূত দেখলি মানে? বলে হ্যাঁ, তুমি আমাকে বললে না সত্যি ভূত। বলে আরে আমি তো একটা সাদা পাঞ্জাবি পরা মানুষকে দেখেছি আর মজা করেছি তোর সাথে। বলে না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি কঙ্কাল, স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, একটা কঙ্কাল, ঠিক একটা মানুষ যেভাবে হাঁটে এইভাবে হেঁটে যাচ্ছে এবং এই কঙ্কালটি আমার দিকে তাকিয়েছে। আমি চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেয়েছি। তার এই চিৎকারে অন্য রুম থেকে সবাই চলে আসে, বলে কি হয়েছে, তারা বিষয়টি খুলে বলে। এবার চলে যাব পঞ্চম ঘটনা। যদি আরো অনেক ঘটনা রয়েছে, কিন্তু এবারের ঘটনাটি বলে আবিদ শাহরিয়ার তার ঘটনাটি শেষ করেছেন। ওই কলোনিতে দুজন দারোয়ান থাকতো। এই দারোয়ান যেটি করতো, রাতের বেলা একজন ওই সীমানার এক পাশে দাঁড়াতো আর একজন আর এক পাশে দাঁড়াতো। তারা রাউন্ড করে পাহারা দিত। মানে একজন এক জায়গা থেকে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত যখন যেই জায়গাটাতে আসে, ওই শেষ মাথা থেকে আরেকজন শুরু করে, শেষ হাঁটতে হাঁটতে আবার প্রথম জন যেখান থেকে শুরু করেছিল সেখানে আসে। এইভাবে চক্রাকারে তারা ওই কলোনিটি পাহারা দেয় এবং নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়, একজন আরেকজনকে ডাক দেয়। এর মধ্যে একজনের নাম ছিল জাহিদ আর একজনের নাম ছিল হাকিম। তো জাহিদ হাকিমকে ডাক দেয়, হাকিম আছিস? তখন আবার হাকিম বলে হ্যাঁ আসি। আবার মাঝে মাঝে হাকিম জাহিদকে ডাক দেয় যে জাহিদ আসিস? যখন জাহিদ বলে হ্যাঁ আছি। মানে এরকম শব্দ হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতো, আর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে যদি চোর কখনো আসতো তারা বুঝতো যে পাহারাদাররা রয়েছে সেখানে, চুরি করতে যাওয়া যাবে না। আর নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়ে যেত, তারা নিজেরা এই কারণে কথা বলতো, যদি কেউ কখনো সমস্যায় পড়ে দৌড়ে সাথে সাথে সেখানে যাওয়া যায়। কারণ চোর যদি আসে, অনেক সময় একা একজন পাহারাদার কিন্তু সম্মিলিতভাবে চোরের মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য তারা নিজেদের মধ্যে শব্দ করে কমিউনিকেশনটা মানে মেইনটেইন করত। তো এই যখন এইভাবে তারা চলছিল, এই ঘটনাটিও কিন্তু খুব বেশি দিন আগের না, এই অল্প কিছুদিন আগের আর কি, বছর খানেক আগের। এদিকে কি হয় যে হাকিম হাঁটতে হাঁটতে এক পাশে চলে গেছে। এদিকে জাহিদ তিনি আবার আর এক পাশে আছেন। স্বাভাবিকভাবেই জাহিদ ডাকছে, হাকিম আসিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তো জাহিদ মনে করেছেন হয়তো বা হাকিম শোনেনি, এজন্য আবার ডাক দেয়, জাহিদ আছিস? হাকিম আছিস? তখনও কোনো উত্তর আসে না। চিন্তা করে কি ব্যাপার, আবারও ডাক দেয়। এবার বেশ জোরে ডাক দেয়, হাকিম আছিস? এবার যখন ডাক দিয়েছে তখন দেখে হাকিম ছুটতে ছুটতে জাহিদের দিকে আসছে। তখন যখন জাহিদ হাকিমকে দেখে, তখন দেখে হাকিমের চেহারায় ভয়ের ছাপ এবং সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে। তখন জাহিদ জিজ্ঞেস করে কি হয়েছে? বলে আমি যখন হাঁটতে হাঁটতে পুকুরের দিকে গিয়েছি তখন দেখি সাদা ধবধবা কাপড় পরা একজন মহিলা পুকুর ঘাটে বসে কাপড় খাচ্ছে, এবং সে যে কাপড়টা খাচ্ছে এটির রঙও সাদা। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, এত রাতে এখানে কাপড় কাছে কে? কারণ এটা তো যারা যারা ফ্ল্যাট বাসা, রাতের বেলা সাধারণত কখনোই কেউ কাপড় কাচার জন্য কোনো মহিলা নামে না, তারপরও কোনো প্রয়োজনে নামতে পারে। এখন যদি কেউ নেমেও থাকে, স্বাভাবিকভাবেই যেহেতু তারা পাহারাদার, জিজ্ঞাসা তো করতে হবে যে সে কে। ওই চিন্তা করেই কৌতূহলী হয়ে স্বাভাবিকভাবে প্রথমে তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোন ফ্ল্যাটের, এত রাত্রে এখানে কি করছেন? তখন কোনো উত্তর আসে না। উনি বারবার যখন বলছিল কোনো উত্তর দেয় না, তখন উনি চিন্তা করেছেন এই বিল্ডিং বা এই কলোনির কেউ হলে তো অবশ্যই
তাকে উত্তর দিত, কারণ সবাই, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বৃদ্ধ সবাই তাদেরকে চেনে, এই দুইজনকে, এই দুই পাহারাদারকে আর কি। তো বারবার কথা বলার পর উত্তর দিচ্ছেন, এর কি কলোনির বাইরের কেউ নাকি এত রাত্রে এখানে এসেছে? তো ওই চিন্তা করে, আর যেহেতু বারবার বলার পরে উত্তর দিচ্ছিল না, উনি বেশ ক্ষুব্ধ হন এই আচরণে। উনি আরো কাছে যান, কাছে গিয়ে হয়তোবা একটু ধমক টমক দেবেন এই নিয়েতে উনি কাছে গিয়েছেন। আর যখনই কাছে গিয়েছেন, হঠাৎ করে এই কাপড় ধোয়া বাদ দিয়ে ওই মহিলাটি হাকিমের দিকে তাকায়। ওই মহিলাটির চেহারা মানুষের মতো যদিও বা, কিন্তু তার চেহারায় মানে তার চোখে এমন ভয়ঙ্কর একটি চাহনি ছিল, যে চাহনিটা স্বাভাবিকভাবে কোনো মানুষের হতেই পারে না। ভয়ঙ্কর চাহনি দেখে হাকিম এত জোরে দৌড় দিয়েছে, ওখান থেকে দৌড় দিয়ে জাহিদের কাছে চলে গিয়েছে। তখন জাহিদ আবার হাকিমকে নিয়ে যখন পুকুর ঘাটে আসে, তখন তারা কাউকে দেখতে পায় না। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটি কোনো মানুষ ছিল না, কারণ এত দ্রুত এখান থেকে কোনো মহিলা এই হাঁটতে হাঁটতে কলোনির রাস্তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। তিনটি কলোনি কেন্দ্রিক বেশ অনেক ঘটনা রয়েছে। আর আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব, তারা মাসখানেক হলো টিএনটি কলোনিতে আর থাকছেন না, তারা বাহিরে বাসা নিয়েছেন, যেহেতু সেখানকার বিল্ডিং গুলোর অবস্থা খুব বেশি সুবিধার না, বেশ জরাজীর্ণ হয়ে গেছে। এই কারণে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে কাছে আর একটা জায়গায় বাসা নিয়েছেন। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম বেশ কয়েকবার। তো সেটা হচ্ছে যে আমাদের নানাবাড়ি, যেটা নানাবাড়ির কাছাকাছি অনেক হিন্দু এরিয়া, অর্থাৎ ওই এলাকাটাতে বলা চলে যে মুসলিম পরিবার খুবই কম। আচ্ছা, ম্যাক্সিমামই হচ্ছে ওখানে হিন্দু একটা এরিয়া। তো ওইখানের যে ভাস্কর্য, ইতিহাস বা সবকিছুর সাথে একটা হিন্দু সমাজের যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো জড়ানো। আচ্ছা, তো এর মধ্যে একটা খুব পুরাতন দিঘি ছিল, যেটা হয়তো বা কয়েক শতক বছর আগের। কেন বলছি, কারণ আমরা ছোটবেলাতে আর কি যখন ওই দিঘিটা দেখতাম, তখন ওই দিঘির পাড়ের যে সিঁড়ি বা সিঁড়ির যে বাউন্ডারি বা পুষ্করিণীর যে বাউন্ডারিগুলো দিঘির, তো সেটা খুব পুরনো এবং ইটের কারুকাজ করা, অনেক আগের, এবং ভাঙাচোরা ছিল তখন থেকেই, পরিত্যক্ত বলা চলে। তো এমন হয়তো যে ওইখানে মানুষ গোসল টোসল করতে যাইতো, কারণ বিশাল একটা খোলা জায়গা, জলাশয়। আচ্ছা, তো ওদিন হচ্ছে রাত 9টা বা 10টা বাজে, একটা শ্মশান ঘাট থাকে। শ্মশান ঘাটটা হচ্ছে এমন যে ওইখানে হচ্ছে হিন্দুরা মারা গেলে ওই নির্দিষ্ট একটা স্থানে সব হিন্দুদেরকে পোড়ানো হয়। আচ্ছা, তো নানা অনেক রাত করে ওখান থেকে ফিরতেছিল। তো ফেরার পরে এমন হচ্ছিল যে শ্মশানের ওদিক থেকে কোনো কান্নার শব্দ পাচ্ছিল। আচ্ছা, তো নানা একটু তাড়াহুড়ো করে চলে আসছে ওখান থেকে, মানে এমনিতে আস্তে আস্তে এমন হয়েছে যে দিঘির কাছাকাছি যখন আসছে, ওনার তাড়াহুড়োর কারণেই হয়তো মানে বৃষ্টি হয়েছিল দিনে, একটা জায়গায় একটু খাদে পানি জমা ছিল, ওইটাতে পা দিতে গিয়ে হচ্ছে পা এবং লুঙ্গি এটা হচ্ছে যে নোংরা হয়ে গেছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে হচ্ছে তখন নানারা যখন ছিল তখন ইলেকট্রিসিটির যুগও ছিল না, তখন হচ্ছে বলা চলে হেরিকেন নিয়ে হচ্ছে যে মানুষ ঘোরাফেরা করতো। তো ওনার হাতে একটা হেরিকেন ছিল। হ্যাঁ, তো হেরিকেনটা হচ্ছে যে উনি দিঘির শুরুতে মানে ঘাটলার দিকে রাইখা নিজের দিকে নেমে গেছে। তো নিচের দিকে যখন নামার পর পা ধোয়ার পরে উঠতে যাবে, তখন মনে হলো যে এতক্ষণ যে একটা স্বাভাবিক আলো ছিল, হালকা আলো, কোন রকম আবছা আবছা দেখা যাচ্ছিল, সেই আলোর ব্রাইটনেসটা মানে আলোটা একটু আগের চেয়ে বেড়ে গেছে, হঠাৎ বেড়ে গেছে। হ্যাঁ, তো সেটা শুধু নির্দিষ্ট জায়গা জুড়ে না, পুরো দিঘি এরিয়া জুড়ে আলোটা হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা, তো উনি সেই আলোটার মানে উৎস খুঁজতে গিয়ে এদিক ওদিকে একটু তাকাচ্ছে যে কি ব্যাপার, হঠাৎ করে আলো বেড়ে গেল। হ্যাঁ, এরকম মানে তখন এমনও না ইলেকট্রিসিটির যুগ, কোথাও বাতি ছিল, হয়তো বিদ্যুৎ ছিল না, বা বিদ্যুৎ আসছে আলোকিত হয়ে গেছে, এই ধরনের ভাবনাও আসার মাথায় নাই। তো সে একটু অবাক হয়েছে, হঠাৎ করে মানে আলোটা বেড়ে গেল। তো এটা তাহলে দেখো দিঘির একদম অপর প্রান্তে। দিঘির দৈর্ঘ্যটা এমন যে যদি দিঘির পাড় ধরে পায়ে হেঁটে যাওয়া যায়, তাতেও প্রায় দিঘির অপর প্রান্তে যেতে আপনার 8 থেকে 10 মিনিট লাগবে। অর্থাৎ দিঘিটা এত দৈর্ঘ্য, এত লম্বা, এত বড় একটা দিঘি। তো তাকাইলো সেদিকে, দেখলো যে দিঘির একদম অপর প্রান্তে হচ্ছে যে একটা ঘোড়া। এত রাত্রে অপর প্রান্তের ঘোড়া তো ভালো কথা, কিছুই অপর প্রান্তে যাই থাক দেখার কথা না, কারণ 8-10 মিনিট হাঁটতে যে দূরত্ব, তার উপরে রাত তখন। তো এতটুকু দূরত্বে এত এই যে আলোটার রাতে, এতে ওভার কিছু থাকলে দেখার কথা না।
তো দেখলো যে আসলে আলোর উৎসটাই ঘোড়াটা ধবধবে সাদা এবং ঘোড়ার থেকেই একটা ব্রাইট একটা আলো ছড়াইয়া পুরো দিকে এরিয়াটা জুড়ে আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, সাদা একটা ঘোড়া। আচ্ছা, তো উনি মানে অবাক হয়ে দেখতেছে সেটা। হ্যাঁ, মানে অনেকটা হচ্ছে যে আমরা রেডিয়ামের কোনো কিছুর উপরে যখন লাইট পড়ে একটা রিফ্লেক্ট তৈরি হয়, এই ঘোড়াটা থেকে সেরকম একটা আলো রিফ্লেক্ট হচ্ছিল, সেটাই ছড়াই দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এটা দেখার পর উনি তাকাই আছে এবং ভাবতেছে যে মানে আমি কি ভুল দেখতেছি বা কিছু। তো এটা ভাবতে ভাবতে দেখলো যে দিঘির ওই পাশে হচ্ছে যে একটা থল ছিল। থলটা এরকম যে উঁচু একটা জায়গা যেখানে হচ্ছে হলুদ চাষ করা হয়, হলুদ আদা এগুলো চাষ করা হয়, এটাকে আমাদের থল বলে। তো এরকম একটা উঁচু জায়গা, সেই উঁচু জায়গা থেকে দেখলো যে একটা লোক আসতেছে। লোকটা বেশ লম্বা চূড়া, তার গায়ে হচ্ছে একদম ডাইরেক্ট একটা সাদা আলখাল্লা এবং মাথায় পাগড়ি পেঁচানো, ঠিক আছে, মাথায় পাগড়ি, এরকম একটা লোক। এবং সে কোথাও দেখা যাচ্ছে না, তার মতো সে হাঁটতেছে এবং তাকেও দেখা যাচ্ছে। এবং তার যে পাঞ্জাবি সাদা, সেই পাঞ্জাবির দতিটাও একটা আলো তৈরি হয়ে তাকেও দেখা যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে ওইখানে আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র হ্যাঁ, মানে আমরা এখন হয় না যে ক্যামেরায় যখন কোনো সাবজেক্টকে ফোকাস করি, হ্যাঁ, পেছনে সবকিছু ডিফোকাস হয়ে যায়, মানে ওইখানে এমন লাগতেছিল যে পেছনে সবকিছু ব্লার টাইপের, শুধু ওই সাবজেক্ট দুটো, ঘোড়া এবং ওনাকে, শুধু ওটাকে হ্যাঁ ওই দুটো দেখা যাচ্ছে। এবং ওই দুটোর আলো আইসা দিঘির এই দিকটা মানে বিপরীত সাইডটা হচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে। তো উনি তখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, বা আমি কি স্বপ্ন দেখতেছি এরকম। তো যখন দেখতেছে উনি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে এবং হারিকেনের কাছাকাছি চলে আসছে, যে যদি অশুভ কিছু হয়ও হারিকেনে তো আগুন আছে, অ্যাটলিস্ট নিজের সেফটিটা সে যতটা তখন বিশ্বাস করতো যে আগুন কাছাকাছি থাকলে অশুভ কিছু আসে না। তো সেটা থেকে হচ্ছে সে ওইখানে এই ছিল। তো এটা যাওয়ার পরে হচ্ছে যে উনি হঠাৎ দেখলো যে ওই লোকটা এসে ওই ঘোড়ার পিঠে বসছে। ঘোড়া পিঠে বসার পরে এইবার যেটা ঘটলো যে সেটা হচ্ছে যে অনেকটা রূপকথার মতো, অর্থাৎ ঘোড়াটার দুইটা পাখা ছিল এবং ঘোড়াটা ওনাকে নিয়ে উড়ে চলে গেল। এটা দেখার পরে হচ্ছে ওনার একদম লোম টোম দাঁড়িয়ে দিতেছে। এবার সে যে মানে রাস্তা পার হবে বা হাঁটবে, মনে হচ্ছিল যে ওনার পা চলতেছে না। অর্থাৎ উনি যদি 10 কদম হাঁটলে যতটুকু দূরত্ব পার হওয়ার কথা, উনি মনে হচ্ছে যে উনি 10 কদম বা 2 মিনিট হাঁটার পরে বোধহয় যে 30 সেকেন্ডের পথ পার হয়েছে হয়তো, মানে পথ কমতেছে না। তো পথ কমতেছে না, উনি এইভাবে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি একটা মোড় আছে, পথের মোড়, তো ওইখানে হচ্ছে যে বাঁশঝাড়, মানে অনেক ঘন করে হচ্ছে বাঁশের বাগান। তো ওই বাঁশ বাগানটা ওখান থেকে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে কি যে বাঁশ বাগানগুলি মানে খুব বাঁশ বাগানে বাতাস এরকম, ঠিক আছে। আর বাঁশ বাগানে বাতাস হলে যেটা হয় যে বাঁশ খুব ঘন হয়, একটার সাথে একটা লেগে থাকে, তো বাতাস হলে একটা ঘর্ষণের তৈরি হয়। সেটাতে একটা মানে অদ্ভুত একটা শব্দ হয়, মনে হচ্ছে কোনো জীবজন্তু ডাকাডাকি করতেছে। বাট যারা হচ্ছে যে বাঁশবাগানের কাছে প্রথম যাবে তারা হয়তো মনে করবে কিছু ডাকাডাকি করতেছে, বাট যারা হচ্ছে যে অলওয়েজ আশেপাশে তাদের বাসস্থানের আশেপাশে বাঁশবাগান আছে তারা তো অভ্যস্ত জানে যে এটা বাঁশের ঘর্ষণের শব্দ। তো ওইরকম শব্দটা হচ্ছে। এবং ওই জায়গাটা যখন পার হইলো তখন ওনার মনে হলো যে পূর্ণিমা চাঁদলে যেমন আলোকিত হয়ে যায় চারদিক, সেরকম একটা আলো, এবং সেটা অবশ্যই উপর থেকে, মানে তো উনি হঠাৎ চাঁদ উঠছে বা মেঘের আড়াল থেকে হয়তো চাঁদ বের হয়েছে, হ্যাঁ, বা চাঁদের উপর থেকে মেঘ সরে গেছে, এরকম কিছু ভাবে উপর দিকে তাকাইছে। তো তখন তাকাই দেখলো যে উনি যে ঘোড়া উড়ে যাচ্ছে দেখছিল সেটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তখন একটা ঠান্ডা বাতাস মতো করে হচ্ছে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখার পরে হচ্ছে যে উনি এটা খেয়াল করলো যে ওনার হাতের হেরিকেনটাও নিভে গেছে, ঠিক আছে। হেরিকেনে কিন্তু একটা চিমনি থাকে যেটা হচ্ছে কাচের বাউন্ডারি, যাতে বাতাসে না নিতে পারে, হ্যাঁ। তো সবকিছুই ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে শুধু হেরিকেনের আলোটা নিভে গেছে। তো এরপর সে নিরিবিলি মানে মুরব্বী মানুষ ছিল, তো চাইলেও হয়তো সে দৌড়াতে পারতো না বা ওই রকম শক্তি ছিল না শরীরে। তো সে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত গেছে। তো বাড়ি পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে বাড়িতে নানার অন্যান্য যারা কাজিনরা ছিল সমাবেশে যারা, তারা হচ্ছে এমনি উঠানে বসে, তখন তো এখন তো আমাদের ঘরে ঘরে ফ্যান, তখন গরমের দিনে যেটা করা হয়তো যে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ ওই বাইরে বসে হয়তো বাতাস খাইতো। তো উঠানে হচ্ছে চেয়ার নিয়ে বসে সবাই গোল মিটিং এর কত করে গল্প করতেছে। তো নানা যখন আসলো তো একজন কি ব্যাপার, তোর হারিকেনের কি তেল শেষ? মানে হারিকেন নিভানো হারিকেন নিয়ে আসছে এই জন্য। তো হারিকেনটা রাখে উনি একজন উঠে যে ওনাকে বসতে দিল, বাজার থেকে আসছে হাইটে, তো বসতে দিল। বসার পরে উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করলো যে আসলাম এই ঘটনা। তো সবাই বললো যে তাই, হ্যাঁ। তো বললো যে তুই আচ্ছা ঠিক আছে, যাই হোক তুই তো সুস্থভাবে ফিরছস, এটা নিয়ে ছিল না। তো এরপরে যেটা হয়েছে যে পরের দিন থেকে নানা বিছানায় পড়ে গেল, মানে অসুস্থ হয়ে গেল। এমন হতো যে হ্যাঁ
এবং উনি ডান পাশ, ওনার ডান পাশটা হয়তো যে উনি ডান পাশের হাত এবং পা প্যারালাইজড রোগীর মতো, হ্যাঁ এমন হয়তো যে উনি নড়তে পারতো না। আচ্ছা আচ্ছা। এরপর মোটামুটি দীর্ঘদিন বিছানায় ছিল, আর কোনো বড় কোনো অসুখ হয় না, অসুবিধাও হইতো না, ঠিক আছে। শুধু ওইটাই ছিল যে ডান পাশ এবং বাম পাশ নাড়াতে একটু সমস্যা ফিল করতো, মানে একেবারে যা কিছু হয়ে গেছে তা না, মানে আগের মতো এই এক সাইডটাতে শক্তি পাইতো না, এরকম হাঁটতে গেলেও ওইরকম একটু এক সাইড উইক এভাবে, তো এরকম হচ্ছে। পরবর্তীতে এই অবস্থায় ছিল, কিন্তু তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে, মানে এমন কোনো বড় কোনো কিছু ঘটে নাই, মানে কিছু হয় না, স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ওই ঘটনার পরদিন থেকে সে অসুস্থ ছিল এবং এক সাইড এরকম ছিল। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।